উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বেগম খালেদা জিয়া স্বাগত জানালেন তারেক রহমান। হাসপাতালে নিয়ে গেলেন নিজে গাড়ি চালিয়ে, লন্ডন ক্লিনিকে ভর্তি। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত, প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনা রেহানা পরিবারের ব্যাংক হিসেব তলব BFIU এর। ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ, বলেছেন রিজভী। বড় বড় সংস্কারের দরকার নেই, বললেন জয়নুল আবদিন ফারুক। চালের দাম কমাতে আমদানির ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বন্যার কারণে আমন কম উৎপাদনে আমদানির সিদ্ধান্ত, বললেন খাদ্য উপদেষ্টা। ভাইরাস HMPV এখন আলোচনায় এলেও রোগটি বাংলাদেশে 2017 থেকে, বলছে সরকারের রোগ তত্ত্ব বিভাগ। আতঙ্কিত না হওয়ার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। পরে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, সাথে ছিলেন লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান। পৃথিবীতে মা সন্তানের চেয়ে মধুর সম্পর্ক আর দ্বিতীয়টি নেই। আর পরম মমতাময়ী মায়ের সঙ্গে ছেলের দেখা যদি হয় দীর্ঘকাল পর, সেই অন্যরকম অনুভূতি বলার অপেক্ষা রাখে না। স্থানীয় সময় 9:05 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, সাথে ছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। অর্ধযুগ পর মা ছেলের সাক্ষাতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। লন্ডন বিএনপির শীর্ষ নেতারাও এ সময় বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মা বেগম খালেদা জিয়াকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা নেতাকর্মীরাও ছিলেন উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর তাদের প্রিয় নেত্রীকে এক পলক দেখার অপেক্ষায় ছিলেন তারা। আমরা এটা কল্পনা করি যে ওনাকে দেখতে হয়তো অ্যাম্বুলেন্সে চলে যাবে, দেখা যাবে না, যার জন্য আমরা 2 থেকে 3 ঘন্টা এখানে ঠান্ডার মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম শুধু নেত্রীকে দেখা যায় যে আমরা দেখেছি। এইটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। আমরা খুবই আনন্দিত। আমার এটা বলার আমার ভাষা হারিয়ে ফেলেছি। ওনাকে দীর্ঘ 8-10 বছর পর ওনাকে দেখেছি। আমাদের মা স্বৈরাচারী কারাগারিনী থেকে মুক্ত হয়ে সুচিকিৎসার জন্য এই লন্ডনে আসছেন, এইটা আমাদের জন্য ঈদের আনন্দ ভাই। উনিও যেভাবে আবেগে আপ্লুত ছিলেন, আমাদের আবেগের জায়গা দিয়ে আমরা সালাম দিচ্ছি, উনিও আমাদেরকে সালাম দিয়েছেন। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখতে পেরেছি এক নজর, তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। পরে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেখানেই আপাতত চলবে বেগম জিয়ার চিকিৎসা। পরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন বাংলা ভিশনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি তার সঙ্গে কথা বলছি। হান্নান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে, সবশেষ চিকিৎসকরা কি জানিয়েছেন?
ধন্যবাদ নাদিরা, আপনি যেটি বলেছেন ঠিক লন্ডন স্থানীয় সময় 11টার দিকে তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন তার সাথে বেগম জিয়ার সাথে সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে, মানে ভর্তি করানো হয়েছে এই আমার পেছনে যে হাসপাতাল দেখছেন সেখানে লন্ডন ক্লিনিক। এবং এই হাসপাতালে প্রায় 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা হবে সেখানে অবস্থান করছেন। তবে কিছুক্ষণ আগে যেখানে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ কয়েকজন নেতা, একজন আমাদেরকে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ, তিনি আমাদেরকে ব্রিফিং করবেন আসলে কি করা হয়েছে এবং কি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কতদিন বেগম জিয়াকে হাসপাতাল থাকতে হতে পারে নাকি তিনি বাসায় যেতে পারবেন, সব বিষয়ে ব্রিফিং করা হবে এবং এখানে অনেক সাংবাদিক অপেক্ষা করছেন সেটি জানার জন্য। এটি হচ্ছে সর্বশেষ আপডেট এবং সেখানে ভিতরে এখনো যারা বিশেষ করে তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সহ অন্যান্য যারা কয়েকজন নেতা কর্মী সেখানে ভিতরে অবস্থান করছেন। এবং শারীরিক অবস্থার দিক দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা যে সারাদিন কভার করেছি সেখানে বেগম জিয়া অনেকটাই হাস্যোজ্জ্বল রয়েছেন এবং সুস্থ রয়েছেন। যদিও এটি লং জার্নি ছিল, আমরা কথা বলেছি, এবং যেহেতু তিনি তার ছেলের সাথে পরিবারের সাথে একটি মেলবন্ধন তৈরি হয়েছে সে কারণে তিনি তার মনের দিক থেকে অনেক উৎফুল্ল রয়েছেন এবং আবেগ ঘন একটি পরিবেশও তৈরি হয়েছিল। তবে বেগম জিয়া হাসপাতালে কতদিন থাকবেন এবং ডাক্তারদের সাথে কি কথা হয়েছে বা হাসপাতালে থাকতে হবে কিনা সেই বিষয়টির জন্য আমাদেরকে তার যে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তার ব্রিফিং এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং যেটি বলছিলাম, এই অনেক নেতা কর্মী যেমন হিথ্রোতে অপেক্ষা করেছেন বেগম জিয়াকে এক নজর দেখার জন্য, ঠিক তেমনি ভাবে এই সেন্ট্রাল লন্ডনের যে হাসপাতালটি রয়েছে সেখানেও অনেক নেতাকর্মী ভিড় করছেন। আর যে হাসপাতালটি দেখছেন এটি খুবই একটি পুরানো হাসপাতাল, প্রায় 92 বছর এই হাসপাতালের বয়স এবং এখানে চিকিৎসা নিচ্ছেন, এটি একটি প্রাইভেট হাসপাতাল, এখানে চিকিৎসা নিচ্ছেন রাজ পরিবারের অনেক সদস্য এবং ডেভিড ক্যামেরন যে প্রধানমন্ত্রী ছিলেন এই ডেভিড ক্যামেরনের জন্ম হয়েছিল এই হাসপাতালে। তো এইসব আসলে এটি একটি ঐতিহাসিক হাসপাতাল এবং যেটি সর্বশেষ বলবো, এখনো তারেক রহমান সহ তার পরিবারের সকলেই হাসপাতালের ভিতরে রয়েছেন। তবে সর্বশেষ পরিস্থিতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। নাদিরা, এই ছিল আমার কাছে লন্ডন থেকে। হান্নান, আপনাকে ধন্যবাদ। দর্শক, লন্ডন ক্লিনিকের সামনে থেকে কথা বলছিলেন এম এ হান্নান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। শুনানিতে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য বারবার আবেদন করেও সাড়া পাওয়া যায়নি, উল্টো তাকে দুর্নীতিবাজ অপবাদ দেওয়া হয়েছে। এস এম ফয়েজের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন বলেন, রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা চান না বিএনপির নেত্রী, আইনি প্রক্রিয়ায় তার মামলা থেকে মুক্ত হতে চান তিনি। যেই মামলায় কোনো ম্যাটেরিয়ালস নাই, এভিডেন্স নাই, সেই মামলায় তাকে জেল দেওয়ার পরে আমরা আপিল করে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি, কান্নাকাটি করেছি জামিনের জন্য। আমরা কর্তৃপক্ষের কাছেও দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু তার চিকিৎসা মিলে নাই, তার চিকিৎসার আদেশ মিলে নাই। এটা খুবই দুঃখজনক। এই বিষয়টিও আপনারা সহানুভূতির সহিত বিবেচনা করবেন। এটা আমরা আদালতকে বলেছি যে দিস ইজ দি কোর্ট অফ ল, এবং এই কোর্ট অফ ল এই বিষয়টি বিবেচনা করবেন। বিনা দোষে বেগম খালেদা জিয়ার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে কয়েকটা বছর, এটি কে ফিরিয়ে দিবে এমন প্রশ্নও রাখেন বেগম জিয়ার আইনজীবীরা। এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার দুদকের পক্ষ থেকে একটা কাগজ দেখাতে পারে বেগম খালেদা সই করছে বা কোনো নির্দেশ দিয়েছে এবং টাকাটা পুরোপুরি অ্যাকাউন্টে আছে, টাকাও আত্মসাৎ হয়নি। বেগম খালেদা জিয়ার তার কোনো স্বাক্ষর নাই, নির্দেশ দেয়, তাকে বিনা
এভিডেন্সে, বিনা উইদাউট এভিডেন্স কোনো তাকে সাজা দেওয়া হয়েছে। আমরা তার ন্যায় বিচার চাই। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবেই শুধুমাত্র আক্রমণ করা হয়নি, তার দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, ওনার এক ভাগ্নে মমিনুর রহমান, এমনকি বিএনপি নেতাদের পর্যন্ত নাম উল্লেখ করে বলা হয়েছে যে তারা সবাই মিলে সংঘবদ্ধভাবে এই ধরনের তাদের ভাষায় এই এতিমের টাকা চুরির সঙ্গে জড়িত। এবং আমরা অত্যন্ত আনফর্চুনেটলি বলেছি, নিম্ন আদালত 5 বছর সাজা দিলেও তাকে যে 10 বছর উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ করলো, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সবই ধারণার ভিত্তিতে। এই মামলার কোনো লিগ্যাল এভিডেন্স, আইনগত কোনো সাক্ষ্য নেই। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরের দিন সাজা মওকুফ করে তাকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। তাকে বিচারের সম্মুখীন করতে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার চিঠি দিলেও তা উপেক্ষা করে ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাংলাদেশের কিছু করার নেই। তাকে ফেরত পাঠানোর চিঠির উত্তর নয়াদিল্লি এখনও দেয়নি বলেও জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশটিতে আছেন তিনি। গুম হত্যার অভিযোগে করা মামলাগুলোর বিচারের সম্মুখীন হতে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার গত 23 ডিসেম্বর ভারতকে চিঠি দেয়, কিন্তু তাতে সাড়া না দিয়ে উল্টো তার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। ভারত সরকার বলছে, হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পালন করেনি এবং ভারতে শরণার্থী আশ্রয়ের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে সরকার কিছু জানে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। জবাব তো পাইনি, এটা আপনারা জানেনই। শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পীরখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। এদিকে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তাদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। একই সঙ্গে হাসিনা পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে। BFIU ব্যাংক হিসেবের তথ্য তলব করে এরই মধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু ও ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এত বড় বড় সংস্কার দরকার নেই। মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরির সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গ্যালমান শফির রিপোর্ট। রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ 4 জনের পরিবারের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। আমার তো ঘুম আসে না, সারা রাত জেগে থাকি, ফজর আজান দেয় না। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিবারগুলোর পাশে রয়েছেন তারা। পলাতক শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোয় ভারতের কঠোর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানান, বেগম খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগের মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে।
সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে দেশে মানুষ মানবে না। সংস্কার করবেন, নির্বাচন বিলম্বিত করবেন, মঈন ফখরুদ্দিন মতো আর একটি দল সৃষ্টি করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও এটা গ্রহণ করবে না। স্পষ্ট বক্তব্য আমার। এত বড় বড় সংস্কার আমার দরকার নেই। সংস্কার যতটুকু প্রয়োজন নির্বাচনের জন্য নিশ্চিতভাবে হুন্ডা গুন্ডা ছাড়া ভোট দিতে যেতে পারি সেই ব্যবস্থা করেন। ভোটের মাধ্যমে যেই ক্ষমতা আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। দেশের বাস্তবতায় তারেক রহমান উদারনীতির রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে তা কমানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, ৪,৫০০ কোটি টাকার বেশি ব্যয়ে ৬টি নতুন প্রকল্প সহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। একই সঙ্গে শিক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এবারই প্রথম শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছাতে দেরি হচ্ছে এমন নয়, তবে এবার সমালোচনা বেশি হচ্ছে। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোংলা বন্দরের পশুর চ্যানেল সংরক্ষণে ড্রেজিং প্রকল্পে ১,৫৩৮ কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেক। এর সাথে মোট 10টি প্রকল্পে ৪,২৪৬ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা স্বীকার করেন। জানান, মূল্যস্ফীতি কমাতে সরকারের চেষ্টার কথা। মূল্যস্ফীতি এখনো বেশি আছে, তবে এই মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি গায়ে লাগে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম যারা মজুরি দিনের মজুরি করে খায়, আমি মনে করি খুবই তাদের জন্য খুব কষ্টকর। রাজনৈতিক কর্মকাণ্ড আবার একটু চাঙ্গা হচ্ছে, প্রচারণা বিভিন্ন গ্রামে গঞ্জে এখন থেকে বিভিন্ন কর্মকাণ্ডগুলোর কতদূর উৎপাদনশীল আর না সেটা অন্য কথা, কিন্তু অর্থের প্রভাব তো হয়, কাজে সেদিক থেকে অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে বলে আমি আশা করি। শিক্ষার্থীদের হাতে সময় মতো পাঠ্যপুস্তক না পৌঁছাতে পারার সমালোচনার জবাব দেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ২০১০ সাল থেকে হিসাব নিয়ে দেখলাম যে কোনো বছরই মার্চের আগে সবগুলো হয়ে যায়নি, এবং কোনো কোনো বাচ্চা, ২-১টি বাচ্চার জুন বা জুলাই পর্যন্ত গিয়েছিল, আর কোনো বছর এপ্রিল পর্যন্ত গিয়েছিল ২-১টা বাচ্চা, কিন্তু আর প্রত্যেক বছর মার্চ পর্যন্ত গিয়েছে। কিন্তু আমাদের সমস্যা হয়তো আমি জানি না, আমাদের তো আরও অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে আছে। একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫০০ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের ভূ ও পরিস্থ পানি ব্যবস্থাপনা, ২টি গ্যাস অনুসন্ধান কূপ খননের মতো নতুন 5টি প্রকল্প রয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ভরা মৌসুমে দেশে চালের কোনো সংকট নেই, মজুদের কারণেই এমনটি হয়েছে, তাই চাল আমদানির ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। উপদেষ্টা আরও জানান, আগের কাগজে কার্ড বাতিল করা হয়েছে, এখন থেকে কেবল স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা টিসিবি পণ্য পাবেন। প্রাথমিকভাবে ৬৩ লাখ উপকারভোগী পাবেন পণ্য, সুযোগ আছে আরও ৩৫ থেকে ৪০ লাখ কার্ড দেওয়ার। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। রাজধানীর বেগুনবাড়িতে বুধবার সকালে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে জানুয়ারি মাসের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় টিসিবির চেয়ারম্যান জানান, রোজায় নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে এরই মধ্যে শুরু হয়েছে পণ্য আমদানির কার্যক্রম। রমজানের প্রস্তুতি হিসেবে যে সকল পণ্য আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর বাইরেও আমরা ছোলা এবং খেজুর সাধারণত দিয়ে থাকি, এবং এগুলোর ক্রয় কার্যক্রম শেষ হয়েছে, এবং ছোলা অলরেডি আমাদের দেশে কিছু পৌঁছে গেছে, আরও কিছু শিপমেন্ট হয়েছে, এবং খেজুরও শিপমেন্ট শুরু হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমাদের রমজানের প্রস্তুতি ভালো। আগে টিসিবির পণ্য বিতরণে বড় ধরনের অনিয়ম ছিল বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এবার স্বচ্ছতার মাধ্যমে নির্বাচিতদের স্মার্ট ফ্যামিলি কার্ডে দেওয়া হচ্ছে টিসিবি পণ্য। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে।
এবং আপনারা জানেন যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে, এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে যে এটাকে এই সমস্যাটাকে স্বীকার করে নেওয়া। তো আমাদের পক্ষ থেকে আমরা ব্যবস্থাটাকে স্বীকার করে নিয়েছি। পরে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন চালের দাম নিয়ে। শীঘ্রই চালের দাম কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। তো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে। আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই। ব্যাংকের ডলারের কোনো সংকট নেই, তাই প্রয়োজনীয় পণ্য আমদানিতেও বাধা নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, অকাল বন্যার কারণে আমন উৎপাদন কম হওয়ায় চাল আমদানি করতে হচ্ছে। সচিবালয়ে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে মজুদ বিরোধী সব আইন প্রয়োগ করবে সরকার। বর্তমানে প্রায় 12 লাখ টন খাদ্যপণ্য মজুদ আছে বলেও জানান উপদেষ্টা। দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিকভাবে বড় বন্যায় বেশ কয়েকটা জেলা প্লাবিত হয়, আমন ফসলের ক্ষতি হয়। এতে করতে যে আমন উৎপাদন কিছুটা কম হয়েছে। চালটা আমাদের প্রায় স্বয়ংসম্পূর্ণ আছে, কিন্তু এতে বন্যা বাই যেতে হলে আমাদের আমদানি করতে হয়। প্রশাসনের উপরের স্তরে যে কর্মকর্তারা ছিলেন তারা রাজনীতিকরণের ফলে তার অনেকটাই গা ঢাকা দিয়েছিলেন অথবা সামনে আসছিলেন না। বিধ্বস্ত প্রশাসন ব্যবস্থা, বিধ্বস্ত পুলিশ ব্যবস্থা, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং পুলিশ থানা থেকে চলে এসেছিল। আপনার সকল ক্ষেত্রেই এই জাতীয় একটা ব্যবস্থা ছিল। বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালে ডাক্তাররা ওই একজন ডাইরেক্টর দখল করে, একজন ডাইরেক্টর আছে আর একজন সরাই দিয়ে বলে যে আমি ডাইরেক্টর, তুমি সরে। তো এইটাকে আসলে একটা সেটে আনতে একটা সময় কিন্তু লাগে। এটাকে আপনাদের বিবেচনায় নিতে হবে, যেটাকে সেটে আনতে একটা সময় লাগে। বাই দিস টাইম আল্লাহর রহমতে এটা চলে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চলছে উত্তেজনা। সোম মঙ্গলবার বিকেলে 2 দফা পতাকা বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এতে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে নো ম্যানস ল্যান্ড থেকে 100 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বিএসএফকে বাধা দেয় বিজিবি। এতে সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে তৈরি হয় উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধীরে ধীরে বাংলাদেশেও আলোচনায় জায়গা করে নিচ্ছে চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। করোনার করাল গ্রাসে আতঙ্কিত সময় কাটানো মানুষের মনে নতুন এই ভাইরাস নিয়ে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। বাংলাদেশে এই ভাইরাসের অস্তিত্ব রয়েছে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে উল্লেখ করেছে সরকারের রোগ তত্ত্ব বিভাগ। সংস্থাটি বলছে এটি করোনার মতো ব্যাপক আকার নেবে না। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। করোনা সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল এই ভাইরাস। এর ফলে কোভিড-19 সারা দুনিয়ায় কেড়ে নিয়েছে লাখো মানুষের প্রাণ। সরকারি হিসেবে বাংলাদেশেও কোভিড-19-এ আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 30,000 মানুষ। করোনার ধকল শেষ না হতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। চীন, জাপান, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এটি। প্রথমে চীন, তারপর জাপানে ছড়িয়ে পড়ে। এরপর মালয়েশিয়া ও হংকংয়েও শনাক্ত হয় মেটানিউমোভাইরাস। নতুন করে দেখা দিলেও এই ভাইরাসটির নতুন নয়। 2017 সালের পর থেকে বাংলাদেশেও প্রতি বছরই কম বেশি এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ। সতর্ক থাকার পরামর্শ দিলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি। 2017 সাল থেকে যখন থেকে এক কার্যক্রম শুরু করেছি তখন থেকেই কিন্তু এই ভাইরাসের উপস্থিতি বাংলাদেশে আছে। এইটা আমরা যদি ইনফ্লুয়েঞ্জা বা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, যেটা যে RSV বলি, এই ভাইরাসগুলোর মতো, এবং এটা বাচ্চাদের মধ্যেই মানে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের পরেই হিউম্যান মেটানিউমোভাইরাস ইনফেকশন করে। HMPV 2001 সালে প্রথমে নেদারল্যান্ডসে শনাক্ত হয় দাবি করে বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশে প্রভাবিত হবে না। তবে রোগী বেশি শনাক্ত হলে প্রাথমিকভাবে সরকারের প্রস্তুতি আছে। ঠান্ডা কাশির মতো থেকে বেশিরভাগ রোগীরাই ভালো হয়ে যায়, তাই
আশা করছি যে এই ভাইরাসটা হয়তো আমাদের খুব একটা বেশি প্রভাব ফেলবে না আমাদের চিকিৎসা ব্যবস্থা, কারণ আমরা তো এই ধরনের রেসপিরেটরি ভাইরাস চিকিৎসা করে অভ্যস্ত। আর এই পর্যন্ত এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো নির্দেশনা আসেনি, কিন্তু আমাদের সংক্রামক বিধি হাসপাতালে যেটা আছে যে আমরা 10 বেডের আইসোলেশন আছে। আমরা আইএচআর মানে হচ্ছে আইএচআর ডেডিকেটেড হসপিটাল, মানে কোনো নতুন ভাইরাস বা কোনো নতুন ইনফেকশন যেমন এমপক্স, নিপা এগুলো আমাদের এখানে ভর্তি হয়, আমাদের হসপিটালে পিপিআর আছে। ম্যাটপ নিউমো ভাইরাস আইডিসিআর ছাড়াও দেশের বেশ কিছু হাসপাতালে শনাক্তর ব্যবস্থা আছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, এখনও সিএনজি ও বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে। নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে বুধবার দুপুরে জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সব শ্রেণী পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রের 7 দফা অন্তর্ভুক্তির দাবিতে লিফলেট বিতরণকালে এক পথসভায় তিনি একথা বলেন। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান সার্জিস আলম। এই যে এত মানুষ রক্ত জীবন দিয়ে আপনারা সংগ্রাম করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলেন, হাসিনাকে তার স্বামীর সংসারে পাঠিয়ে দিলেন, এটা ঘোষণাপত্রে স্বীকৃতি দেওয়া উচিত না। আমরা চাই যে এই স্বীকৃতিটা হোক, এটার একটা লিখিত ডকুমেন্ট থাকুক, এটাই হচ্ছে আমাদের ঘোষণাপত্র। এবং এই স্বীকৃতিটা ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধানের কোনো একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক, তাহলে ৭১ যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪০০ আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে রাজধানীতে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ঘোষণাপত্র সপ্তাহ উপলক্ষে বুধবার রাজধানীর যাত্রাবাড়ির বিভিন্ন এলাকায় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক নিজামুদ্দিন বলেন, কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে 8 থেকে 14 জানুয়ারি পর্যন্ত মোট 7 দিন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করবে। ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের পাশাপাশি গণ অভ্যুত্থান পরবর্তী আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিতের স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা সহ মোট 9টি দাবি অন্তর্ভুক্তির দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে গঠিত কমিশনের নিরপেক্ষভাবে কাজ করার দাবিতে গণসমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছেন সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা। দাবি আদায় না হলে আগামীকাল বৃহস্পতিবার শাহবাগ ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। আমি অবস্থান করছি আমার ক্ষতিপূরণের জন্য। আমার ক্ষতিপূরণ দিয়ে দিলে আমি নিয়ে চলে যাবো, আমি চাকরি করার নিয়ত নাই। এ আছে আমি সব বাবা নাই, মা বুড়া, আমার একটা বাড়ি মেয়ে আছে, একটা বউ আছে, 3টে ভাই। এমনই বেদনা মিশ্রিত আরও অনেক ঘটনা রয়েছে পিলখানা হত্যাকাণ্ডে নিহত পরিবার ও স্বজনদের। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির সেই জঘন্যতম হত্যাকাণ্ডের অনেক পরিবারই আজ নিঃস্ব। তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংগঠিত ওই হত্যাকাণ্ডের বিচার নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ন্যায় বিচারের দাবিতে বারবার রাজপথে নেমেছে ভুক্তভোগী পরিবারগুলো। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন তারা। আমার চাকরি গেল, আমি জেল কাটলাম, আমার অপরাধটা কি? আমাদের বিডিআরদেরকেও তো সেই সরকারের আমলেই মামলা দেওয়া হয়েছে, তাহলে আমরা তো এখনো সেই বৈষম্যেরই শিকার হয়ে আছি। একটা বিদ্রোহ মামলা, ওই মামলা দিয়ে তারা আটকে রাখছে, ওই মামলায় কোনো জামিনও দিচ্ছে না, শুনানিও হচ্ছে না। আমরা চাই আমার আগামীকাল কোর্ট আছে, আগামীকাল দাদা আমাদের ভাইগুলো মুক্ত হাওয়ায় ঘুরুক। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে রওনা দেন শোকাহত পরিবারের সদস্যরা। শাহবাগে পুলিশ তাদের আটকে দিলে একটি প্রতিনিধি দল যান প্রধান উপদেষ্টার বাসভবনে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার জানান, প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো আশ্বাস পাননি তারা। নতুন কর্মসূচির কথাও জানান তিনি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যিনি এসেছিলেন তার কাছ থেকে আশানুরূপ
কোনো আশ্বাস আমরা পাইনি, ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না পাই, তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না, আমরা শাহবাগ ব্লকেট করব। এই নির্মম হত্যাকাণ্ডের বিচারে সবার আন্তরিকতাও চান নিহতদের পরিবারদের সদস্যরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দাবি আদায়ে রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান। তিনি বলেন, রাজপথে অবস্থান করে বিক্ষোভের কারণে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। তিনি বলেন, 5 অগাস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ডিএমপি কমিশনার আরও বলেন, গত 15 বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একসাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এ সময় ছিনতাই রোধে ডিএমপি কাজ করছে বলেও জানান কমিশনার। গণতন্ত্রের বিজয় না আসা পর্যন্ত দলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। নগরীর অভিজাত একটি হোটেলে খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সভায় তিনি আরও বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনও গণতন্ত্র ফেরেনি। মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এতে বক্তারা শিগগিরই সবার মতামতের ভিত্তিতে খুলনা মহানগর কমিটি গঠন করার আশ্বাস দেন। বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও শফিকুল ইসলাম তুহিন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যে আন্দোলন, ভোটের যে আন্দোলন, সে আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জাতীয়তাবাদী দল সে আন্দোলনের রাজপথে আছি এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত না জনগণের ভোটাধিকার জনগণ ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। খুলনায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বেসিক উদ্যোক্তা মেলা। আজ শুরু 10 দিন ব্যাপী এই মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। খুলনার বেসিক ভবন প্রাঙ্গণে বিকেলে মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও খুলনা বেসিকের আঞ্চলিক পরিচালক মানসুরুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে বেসিক উদ্যোক্তা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন অতিথিরা। ব্যাংকারস্যুরেন্স সেবার যাত্রা শুরু করল পূবালী ব্যাংক পিএলসি ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি ইন্স্যুরেন্স সেবা দিতে ব্যাংকারস্যুরেন্স সেবা চালু হলো। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে এই সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক মনিরুদ্দিন আহমদ ও আজিজুর রহমান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্পন্সর পরিচালক জিয়াদ রহমান ও আদিবা রহমান। অনুষ্ঠানে 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই সেবার মাধ্যমে পূবালী ব্যাংকের শাখা থেকে গ্রাহকরা এখন থেকে জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বেগম খালেদা জিয়া স্বাগত জানালেন তারেক রহমান। হাসপাতালে নিয়ে গেলেন নিজে গাড়ি চালিয়ে, লন্ডন ক্লিনিকে ভর্তি। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত, প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনা রেহানা পরিবারের ব্যাংক হিসেব তলব বিএফআইইউ এর। ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ, বলেছেন রিজভী। বড় বড় সংস্কারের দরকার নেই, বললেন জয়নুল আবদিন ফারুক। চালের দাম কমাতে আমদানির ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বন্যার কারণে আমন কম উৎপাদনে আমদানির সিদ্ধান্ত, বললেন খাদ্য উপদেষ্টা। ভাইরাস HMPV এখন আলোচনায় এলেও রোগটি বাংলাদেশে 2017 থেকে, বলছে সরকারের রোগ তত্ত্ব বিভাগ। আতঙ্কিত না হওয়ার আহ্বান।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।